হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা ফোর্থ সেমিস্টার অনার্সের স্টুডেন্টদের জন্য। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার এসকে মাপার বইতে এক্সারসাইজ 16টা আজকে আমরা সলভ করব। যে এক্সারসাইজটা কিনা বেসিক্যালি লিনিয়ার ম্যাপিংয়ের ওপর বেস করে, লিনিয়ার ম্যাপিংয়ের আমরা থিওরেম করেছি এর আগের ভিডিওতে, এবং আজকে আমরা তার উপর বেস করে এক্সারসাইজ 16-এর সলিউশনটা করার চেষ্টা করব। তো এখানে বলে রাখি যে এক দাগের এখানে টোটাল 7টা কোশ্চেন আছে। প্রত্যেকটা কোশ্চেনের একই জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে যে এক্সামিন হোয়েদার টি ইজ এ লিনিয়ার ম্যাপিং, ইফ টি ইজ লিনিয়ার ফাইন্ড কার্নেল অফ টি অ্যান্ড ইমেজ টি। তার মানে আমাকে এখন একটা ম্যাপ দেওয়া থাকবে, সবার ফার্স্টে আমাকে চেক করতে হবে ম্যাপটা লিনিয়ার কিনা। যদি লিনিয়ার হয় সেক্ষেত্রে তাহলে তার কার্নেলটি এবং ইমেজটিকে আমাকে বের করতে হবে। তো এখানে যে কটা অঙ্ক আছে এদের টাইপগুলো সব একই আর কি, এবং ভীষণ সহজ প্রত্যেকটা অঙ্ক। তো আমি এখানে একের এই 7টা অঙ্কের মধ্যে প্রত্যেকটা এতটাই ইজি, তবু আমি একটা বড় দেখে অঙ্ক এখানে সিলেক্ট করেছি, যেটা করলে কিনা অন্য অঙ্কগুলো অনেক সহজ মনে হবে। তো আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে একের 4 দাগের অঙ্কটা। তো এখানে অনেকটা ক্যালকুলেশন, ওই কারণে আগে থেকেই এটা আমি লিখে রেখেছি। সেটা হচ্ছে টি বলছে ডিফাইন করা আছে কোথা থেকে কোথায়, না 1-এর 4 দাগের অঙ্ক বলছি। টি ডিফাইন করা আছে R3 থেকে R3-তে। কিভাবে ডিফাইন করে দেওয়া আছে, না এই যে এখানে লিখে রেখেছি টি অফ XYZ ইজিক্যাল টু, এইভাবে ডিফাইন করে দেওয়া আছে। টি একটা লিনিয়ার ম্যাপ যেটা R3 থেকে R3-তে গেছে। আমরা কি করলাম, এটাকে লিনিয়ার দেখানোর জন্য আমরা জানি লিনিয়ার দেখাতে গেলে টি অফ আলফা প্লাস বিটা ইজিক্যাল টু আমাকে দেখাতে হবে টি আলফা প্লাস টি বিটা, এবং টি অফ সি আলফা ইজিক্যাল টু আমাকে দেখাতে হবে সি ইন্টু টি আলফা। তো প্রথমে এখানে আমরা আলফা আর বিটা দুটো R3 যে কোনো আরবিটারি দুটো ভেক্টরকে কনসিডার করে নিয়েছি। আলফা প্লাস বিটাটা লিখে নিয়েছি। এবার আমার কাজ হচ্ছে টি আলফা বের করা, টি বিটা বের করা, তাদেরকে আগে যোগ করা। এখানে টি আলফা আমরা বের করে নিয়েছি, কোনো ব্যাপারই নেই। এই যে A1 A2 A3 আছে, এইগুলো আমাদের এই এক্স এর জায়গায় A1 বসবে, ওয়াই এর জায়গায় A2 বসবে, আর জেড এর জায়গায় A3 বসবে, তাহলে একই জিনিস পাবো জাস্ট A1 A2 A3 ইউজ করে। সিমিলারলি টি বিটা আমরা বের করতে পারবো, B1 B2 এবং B3-কে বসিয়ে দিই, এবং যদি দুটোকে যোগ করি আমরা, তাহলে এই যে বড় দেখছি এখানে একটা ভেক্টর তৈরি হয়েছে R3 অন্তর্গত, সেই জিনিসটাকে আমরা পেয়ে যাব। এবার আমার কাজটা হচ্ছে টি অফ আলফা প্লাস বিটা বের করা। আমি এখানে আলফা প্লাস বিটা বের করে রেখেছি, তাহলে যেখানে এতক্ষণ এক্স হচ্ছিল ওখানে এখন বসবে A1 প্লাস B1। এই যে এক্স এর জায়গায় বসে গেছে এখানে A1 প্লাস B1, প্লাস দিয়ে 2 ইন্টু ওয়াই, ওয়াই এর জায়গায় বসবে এই A2 প্লাস B2, এই যে 2 ইন্টু A2 প্লাস B2, প্লাস 3 ইন্টু জেড মানে 3 ইন্টু A3 প্লাস B3, এই যে বসিয়েছি। বাকিগুলো আর বললাম না আমরা। এবং এই দুটো জিনিস থেকে আমাদের কাছে এটা স্পষ্ট যে টি অফ আলফা প্লাস বিটা ইজিক্যাল টু টি আলফা প্লাস টি বিটা। তার মানে লিনিয়ার ম্যাপ হওয়ার আমরা একটা ধাপ এখানে দেখিয়ে ফেলেছি। নেক্সট কি করব আমরা এখানে, না আমরা আর এর থেকে একটা যে কোনো নাম্বারকে চুজ করেছি, সি। আমরা সি আলফা করলাম, প্রত্যেকটার সঙ্গে সি এখানে মাল্টিপল হয়ে গেল। টি অফ সি আলফা বের করেছি, এই জিনিসটা হয়েছে। জাস্ট যেখানে এক্স ছিল সেখানে আমরা এখন CA1 বসাবো, ওয়াই এর জায়গায় CA2 এবং জেড এর জায়গায় CA3 বসিয়ে দেখছি সবগুলো থেকে সিকে এখানে আমরা কমন নিতে পারছি, এবং ভেতরে যেটা বসে আছে এইটা নাথিং আদার দ্যান টি অফ আলফা। এটা দেখলেই বোঝা যাচ্ছে আগে আমরা টি আলফা বের করে রেখেছি, এটা হচ্ছে সেই টি আলফা। তার মানে প্রমাণ হয়ে গেল টি অফ সি আলফা ইজ ইকাল টু সি ইন্টু টি আলফা। তো এটা যে লিনিয়ার, এটা প্রমাণ করার জন্য কিন্তু আমার এখানে বেশি কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই, একেবারেই সহজ, যে টি অফ আলফা প্লাস বিটা ইজ ইকাল টু টি আলফা প্লাস টি বিটা, এবং টি অফ সি আলফা ইজ ইকাল টু সি ইন্টু টি আলফা। তো ক্যালকুলেশনটা কিন্তু এখানে একটু বড়, যেহেতু অঙ্কটা এখানে একটু ক্যালকুলেশনটা একটু বড়ই হবে আর কি এই অঙ্কটা। নেক্সট আমাকে যেটা বের করতে হবে, এটা বের করা তো খুবই সহজ, এখান থেকে বলে দেবো যে টি ইজ লিনিয়ার। এবার আমাকে বের করতে হবে কার্নেল টি। তাহলে আমি কার্নেল টি বের করাটা দেখাচ্ছি। আমি এইটা শুধু রাখবো আর কি, টিটা আমার দরকার, বাকি বাকি এখানে কিন্তু সবকিছু আমি মুছে দিচ্ছি। তাহলে এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কার্নেল টি বের করতে হবে এবং ইমেজ টি বের করতে হবে। আমরা জানি কার্নেল টি যদি কিনা ওটা মানে লিনিয়ার ম্যাপটা ভি থেকে ডব্লিউতে যায়, তাহলে কার্নেল টি ভি এর সাবস্পেস হয়, এবং সেক্ষেত্রে ইমেজ টিটা কি হয় না ডব্লিউ এর সাবস্পেস হয়। এখানে যেহেতু R3 থেকে R3-তে গেছে, সুতরাং এখানে কার্নেল টি এবং ইমেজ টি দুটোই কি হবে না R3-র সাবস্পেস হবে। কেমন? তাহলে আমরা এখানে টিটা আগে ডিফাইন করা আছে, আমি একটা যে কোনো আরবিটারি ভেক্টর কার্নেল টি থেকে নিয়ে নিচ্ছি। লিখলাম যে লেট জাই ইজ ইকাল টু এক্স কমা ওয়াই কমা জেড
এটা কোথায় আছে না কার্নেলটিতে আছে, আমি ধরে নিচ্ছি। অতএব টি অফ এক্স কমা ওয়াই কমা জেড কার্নেলটিতে থাকা মানে কি হবে না এদিকে থিটা হবে, আর R3 অন্তর্গত থিটা মানে 0,0,0, তার মানে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, এই যে বড় রাশিটা সেটা 0,0,0 মানে এর সঙ্গে এই ভেক্টরের সঙ্গে সমান হচ্ছে। তাহলে আমি আর এখানে এটা বসাচ্ছি না ভাব, আমরা এখান থেকে যদি এটা বসাই তারপরে যদি কম্পেয়ার করি তাহলে এই প্রত্যেকটা জিনিসই কি হয়ে যাবে না জিরোর সঙ্গে সমান হবে। আমি একবারে ওই জিনিসটা লিখে ফেলছি এখানে। তাহলে কত পেয়ে যাবো এক্ষেত্রে, এক্স প্লাস 2y প্লাস 3z এইটা 0 হবে। সিমিলারলি 3x প্লাস 2y প্লাস জেড এটা 0 হবে, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাও 0 হবে। আমরা এই দুটোকে সলভ করার চেষ্টা করি ক্রস মাল্টিপ্লিকেশন হিসাবে। তাহলে এক্স বাই সামথিং লিখলাম, ওয়াই বাই সামথিং এবং জেড বাই সামথিং হবে। এক্স এর নিচে এখানে কত হচ্ছে না 2 আর -6 মানে -4, ওয়াই এর নিচে কত হচ্ছে 9 -1 মানে 8, এবং জেড এর নিচে হচ্ছে 2 - 6 মানে -4। আমি এটাকে কে ধরে নিলাম। অতএব এই যে এক্স ওয়াই জেড সেটা আমাদের কত হয়ে যাচ্ছে -4k কমা দিয়ে 8k কমা দিয়ে -4k। এই সলিউশনটা এই ইকুয়েশনটাকে দেখি স্যাটিসফাই করছে কিনা, অবশ্যই করছে, কারণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে কি -8k প্লাস 8k মানে 0 হয়ে যাচ্ছে, তার মানে একে স্যাটিসফাই করছে, তার মানে এটা হচ্ছে এই সিস্টেমটার সলিউশন। সুতরাং দেখলাম যে ভেক্টর কার্নেলটি এর মধ্যে থাকে সেই ভেক্টরটাকে, মানে যে কোনো একটা আরবিটারি ভেক্টর যদি কার্নেলটি এর মধ্যে থাকে তাহলে সেটাকে এই ধরনের দেখতে হয়। আচ্ছা এইটার থেকে আমি এখন কেটা তো কমন নিতেই পারবো, তার সঙ্গে -4টাকেও কমন নিতে পারি। তাহলে এটাকে লেখা যায় -4k দিয়ে কত হয়ে যাবে এখানে না 1 হয়ে যাবে, তারপরে -2 হয়ে যাবে, তারপরে 1 হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি কার্নেলটি এর মধ্যে যে ভেক্টরগুলো আছে সেগুলো লিনিয়ার স্প্যান অফ কত না এই ভেক্টরটা। তাহলে আমি যদি এখন এটার নাম সাপোজ আলফা দিয়ে দিই, তার মানে কার্নেলটি কি হয়ে গেল, হয়ে গেল লিনিয়ার স্প্যান অফ কি না আলফা। তার মানে লিনিয়ার স্প্যান অফ এখানে কত হয়ে গেল এই ভেক্টরটা 1 -2 1। আশা করি বোঝা গেছে যে কার্নেলটি কি করে বের করছি। এবার নেক্সট আমার কাজ কি না ইমেজটিকে বের করা। তাহলে এখন আমি কি করব না একটা যে কোনো এলিমেন্ট ধরে নেব ইমেজটি এর মধ্যে থেকে। খেয়াল কর এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা একটা কথা এখানে ভেবে দেখ, যে ইমেজটি যদি আমাকে বের করতে হয়, আমি যেহেতু কার্নেলটি বের করার সময় কি করেছি, কার্নেলটি এর অন্তর্গত একটা যে কোনো আরবিটারি ভেক্টর ধরেছি, এবং কার্নেলটি মানে হচ্ছে কি হবে না কোনো ভেক্টর ওর মধ্যে থাকলে টি অফ আলফা করলে আমরা কি পেয়ে যাবো না থিটা ড্যাশ পেয়ে যাবো। কিন্তু ইমেজ টি এর অন্তর্গত যদি একটা এলিমেন্ট আমরা ধরি, ওরকম কি কোনো নিয়ম অনুযায়ী বের করতে পারবো আমরা? পারবো না। তাহলে এখানে আমরা এখন কি করব, কোনো ভেক্টরকে আমরা ইমেজ টি এর মধ্যে থেকে ধরবো না, আমরা এটা আগে কোনো একটা থিওরেমকে কাজে লাগিয়ে করব। আমাদের দেখবি একটা থিওরেম ছিল, সেটা হচ্ছে যদি টি ভি থেকে ডব্লিউতে একটা লিনিয়ার ম্যাপ হয়, টি যদি ভি থেকে ডব্লিউতে একটা লিনিয়ার ম্যাপ হয়, আর এই ভি এর অন্তর্গত আমি যদি একটা বেসিসকে কনসিডার করি, তাহলে তাদের যে ইমেজগুলো হবে সেই ইমেজগুলো ইমেজটিকে কি করবে না জেনারেট করবে। তার মানে এর যদি একটা এখন বেসিস হয় আলফা 1 থেকে শুরু করে আলফা এন, তাহলে টি আলফা 1 থেকে শুরু করে টি আলফা এন এই যে সেট অফ ভেক্টরস এটা কাকে জেনারেট করবে, ইমেজটিকে জেনারেট করবে। তাহলে এখন আমার কাজটা R3 এর মধ্যে থেকে একটা বেসিসকে কনসিডার করে নেওয়া। তাহলে আমি কি করছি, এইগুলো এখানে কিছুই আমরা লিখলাম না, আমরা একটা বেসিস নিয়ে নিচ্ছি R3 এর অন্তর্গত। কি নিয়ে নিলাম না সাপোজ জাই1 কমা জাই2 কমা জাই3, এইটাকে আমরা ধরে নিচ্ছি যে এটা বেসিস। কার বেসিস না R3 এর বেসিস। আচ্ছা আমরা স্ট্যান্ডার্ড বেসিসটা নিয়ে কাজ করি। তার মানে জাই1 মানে কত 1 0 0, জাই2 মানে 0 1 0, এবং জাই3 মানে কত 0 0 1। তাহলে এখান থেকে টি অফ 1 0 0 এটা কত হয়ে যাচ্ছে, এখানে বসিয়ে দেয়, এটা হবে 1, তারপরে হবে 3, তারপরে হবে 1। সিমিলারলি টি অফ 0 1 0 এটা কত হয়ে যাচ্ছে না এখানে হবে আমাদের 2, তারপরেও 2 এবং তারপরে 1, এবং টি অফ 0 0 1 সেটা কত হয়ে যাবে না 3 কমা দিয়ে 1 কমা দিয়ে 1।
তাহলে আমরা এই পেয়ে যাচ্ছি। তারপর এখন আমরা কি বলতে পারবো যে ইমেজটি কার লিনিয়ার স্প্যান হবে, না এই তিনটে ভেক্টরের লিনিয়ার স্প্যান হবে। এখন দেখবি এই এক্সাম্পলে যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেক্ষেত্রে এই ভেক্টরগুলো আবার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে সেটা চেক করেছে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে পার্টিকুলারলি আমি চেক করব না, চেক করার কোনো প্রয়োজনীয়তাই নেই। কারণ কখন চেক করব, যদি আমাকে বের করতে বলতো যে ইমেজটি এর ডাইমেনশন কত, মানে র্যাঙ্ক কত ওই লিনিয়ার ম্যাপটার, তখন আমি দেখতাম যে এই তিনটে ভেক্টরের দ্বারা তো ইমেজটিটা জেনারেটেড হচ্ছে, কিন্তু এরা তিনজনের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। যদি হতো তাহলে সেক্ষেত্রে ডাইমেনশন 3 হতো, যদি এটা দেখা যাচ্ছে দুটো এর মধ্যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেক্ষেত্রে কি হতো না ডাইমেনশন 2 হতো। কাজে এখন আমার এগুলো ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা এখন কি করব না, আমরা এখন লিখে দেব অতএব ইমেজটি কি হয়ে যাবে, ইমেজটি লিনিয়ার স্প্যান অফ কত কত না 1 3 1 কমা দিয়ে কত 2 2 1 কমা দিয়ে কত 3 1 1। এই হচ্ছে আমার ইমেজটি। আশা করি 1-এর 4 দাগের অঙ্কটা ফুললি বোঝা গেছে, মুছে ফেললাম এটা। এবার আমি যেটা করব সেটা হচ্ছে 1-এর 7 দাগের অঙ্কটা দেখাবো। 1-এর 7 দাগের অঙ্কটা এই 1-এর যে কটা অঙ্ক আছে মানে 7টা অঙ্ক আছে তার মধ্যে একটু অন্য রকমের, এগুলোর মতো নয়, একটু অন্য ম্যাট্রিক্স দিয়ে করা আছে। আগে আমি প্রশ্নটা বলি। বলছে টি এখানে, এটা হচ্ছে 1-এর 7 দাগ, টি এখানে কোথা থেকে কোথায় গেছে না R2 × 2 থেকে গেছে R2 × 2। এটা মানে হচ্ছে ভেক্টর স্পেস অফ অল রিয়াল 2 × 2 ম্যাট্রিসেস। এটাও হচ্ছে তাই, এটা হচ্ছে সেই লিনিয়ার ম্যাপটার। কিভাবে ডিফাইন করেছি আমরা ম্যাপটাকে না টি অফ এ, এই এ হচ্ছে কিন্তু একটা রিয়াল 2 × 2 যে কোনো ম্যাট্রিক্স এর অন্তর্গত। এটা মানে আমরা লিখেছি হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, এইভাবে এটাকে ডিফাইন করে নিয়েছি। কেমন পার্শাল লিখলাম না যে এটা R2 × 2 এর মধ্যে আছে, তো বোঝাই যাচ্ছে। এখন আমার যেটা এখানে কাজ সেটা হচ্ছে এই ম্যাপটাকে প্রথমে লিনিয়ার হয় কিনা দেখানো। তাহলে আমরা কি করছি, আমরা যে কোনো দুটো ম্যাট্রিক্সকে নিয়ে নিলাম কার মধ্যে থেকে না R2 × 2 এর মধ্যে থেকে। তাহলে এখান থেকে আমরা টি এ, এটা তো আমাদের লেখাই রয়েছে কত হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, এবং টি অফ বি আমাদের কত হয়ে যাবে না হাফ ইন্টু বি প্লাস বি ট্রান্সপোজ। অতএব টি অফ এ প্লাস টি অফ বি এটা কত হয়ে যাবে না, হাফটা এখানে বাইরে থাকলো, এখানে আমাদের হয়ে যাবে কত এ প্লাস বি প্লাস দিয়ে হয়ে যাবে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। আচ্ছা, আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা নিয়ম শিখেছিলাম যে ফার্স্ট সেমিস্টারে থাকতে, সেটা হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজকে লেখা যায় এ প্লাস বি তার ট্রান্সপোজ করে, এইভাবে আমরা লিখতে পারি। সিমিলারলি আমরা এখন কি করব, আমরা এখন টি অফ এ প্লাস বি কে বের করব। এই অ্যাডিশনটা পসিবল কেন না, দুটোই তো 2 × 2 ম্যাট্রিক্স, তার মানে আমরা যোগ করতেই পারি। এটা কত হয়ে যাবে, এই আমাদের নিয়ম অনুযায়ী হাফ ইন্টু এখানে কত হবে না এ প্লাস বি বসবে এখন এর জায়গায়, এই জিনিসটা করছি বলে, প্লাস দিয়ে কত হয়ে যাবে না এ প্লাস বি তার ট্রান্সপোজ হয়ে যাবে। তাহলে এই দুটো সমান চলে এসছে, তার মানে আমরা কি লিখতে পারলাম টি অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত হয়ে গেল না টি এ প্লাস এখানে টি বি। এবং যদি আমরা টি অফ সি এ করতাম তাহলে আমাদের কত হয়ে যেত না, আমি এখানে লিখে নিচ্ছি যে লেট সি বিলংস টু আর। মনে রাখবি এটা কিন্তু সেই ফিল্ডটা থেকে আসবে, এটা কোনো ভেক্টর স্পেসের মধ্যে থেকে না, এটা স্কেলার আর কি। তাহলে এখানে টি অফ সি এ এটা কত হয়ে যেত না, এখন এর জায়গায় সি এ বসবে, তাহলে এখানে একটা সি এ থাকবে, এখানে সি এ তার ট্রান্সপোজ থাকবে। আচ্ছা, এটা একটু দেখিয়েও দিই, এটা কি হবে না এখানে সি এ হবে, এখানে হয়ে যাবে সি ইন্টু এ তার ট্রান্সপোজ। আচ্ছা, খেয়াল কর ম্যাট্রিক্স থেকে আমরা কোনো স্কেলার মাল্টিপল এখানে মানে গুণ আছে সেটাকে বাইরে নিয়ে নিতে পারি। এখানে যখন করব তখন হয়ে যাবে এ ট্রান্সপোজ ইন্টু সি ট্রান্সপোজ, কিন্তু সি তো স্কেলার কোয়ান্টিটি, ও ট্রান্সপোজ মানে তো সি থাকবে, সুতরাং সেই সিটাকে আমরা এই দুটো জায়গা থেকেই নিয়ে নিলে এটা কত হয়ে যাবে না এ প্লাস এ ট্রান্সপোজ হয়ে যাবে। এবং হাফ ইন্টু এইটাকে করলে সিটাকে বাইরে রাখলে এটা টি অফ এ হয়ে যাবে। তাহলে এখান থেকে এই দুটো কন্ডিশন থেকে আমরা কি বলতে পারবো না টিটা এখন একটা লিনিয়ার ম্যাপ হয়ে গেছে।
এটা দেখানো তো খুবই ইজি ছিল, কিন্তু এখন যে আমার কাজটা আছে সেটা হচ্ছে কার্নেলটি বের করা এখান থেকে আর ইমেজটি বের করা। দেখা যাক, তাহলে এগুলো আমি সব মুছে ফেলছি। এখান থেকে দেখ আমরা কার্নেলটিটাকে কিভাবে বের করতে পারি। তাহলে আমরা এখন একটা এলিমেন্টকে ধরে নেব, যে কোনো আরবিটারি এলিমেন্ট যেটি কিনা কার্নেলটি এর মধ্যে আছে। তাহলে আমরা ধরে নিলাম যে লেট এ বিলংস টু কি না কার্নেল টি। অতএব টি অফ এ এটা কি হয়ে যাবে না, এক্ষেত্রে জিরো এলিমেন্ট যেটা হবে এর মধ্যে থাকা সেটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স, 2x2 জিরো ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে এইভাবে এটাকে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তার মানে এটা হয়ে গেল হাফ ইন্টু কত এ প্লাস এ ট্রান্সপোজ ইজিক্যাল টু হয়ে গেল আমাদের জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে, অনেক জিরো ম্যাট্রিক্সকে এইভাবেও লিখতে পারিস, কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে। আচ্ছা খেয়াল করে দেখ, এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না, হাফটাকে এদিকে যদি আমরা নিয়েও যাই ম্যাট্রিক্সের জন্য গুণ করলে জিরো ম্যাট্রিক্সই থাকবে, এবং এখান থেকে হয়ে যাবে এ ট্রান্সপোজ ইজিক্যাল টু মাইনাস এ। তার মানে এই জিনিসটা দেখে কি বোঝা যাচ্ছে, এটা তার মানে কি ম্যাট্রিক্স না, এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, অবশ্যই রিয়াল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কেমন, তার মানে এখান থেকে আমরা বলতে পারলাম যে অতএব কার্নেলটি সেটা কি হয়ে গেল না সাবস্পেস হয়ে গেল, কারণ আমরা জানি কার্নেলটিটা সাবস্পেস হয়। তাহলে কার্নেলটি হয়ে গেল সাবস্পেস অফ অল 2x2 রিয়াল স্কিউ সিমেট্রিক, আমি আর এখানে পুরোটা লিখলাম না, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস। কেমন, তার মানে এখানে আমরা দেখলাম একটা মজার ব্যাপার হচ্ছে এই অঙ্কটা অন্য অঙ্কগুলোর থেকে একটু আলাদা ম্যাট্রিক্স হিসাবে দিয়েছে, সেই জন্য বলছি কার্নেলটিটা হয়ে গেল সাবস্পেস অফ অল 2x2 রিয়াল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস। আচ্ছা এই অঙ্কটার এখন আমরা ইমেজটি বের করব। আমরা কার্নেলটি অবধি বের করলাম, কার্নেলটিটা কি হয়ে গেল না, কার্নেলটি হয়ে গেল সাবস্পেস অফ অল 2x2 রিয়াল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস দেখলাম আমরা। এখন আমরা দেখি ইমেজটি সম্বন্ধে কি বলা যায় এক্ষেত্রে। দেখ লক্ষ্য কর, আমরা এর আগের অঙ্কটাতেও যেভাবে ইমেজটিকে বের করেছি সেটা হচ্ছে ডোমেনের যে ভেক্টর স্পেসটা রয়েছে তার অন্তর্গত বেসিস নিয়েছি, এবং সেই বেসিসের যে ইমেজগুলো হয়েছে, এলিমেন্টগুলোর যে ইমেজগুলো হয়েছে, সেই ইমেজগুলো ইমেজ পয়েন্টগুলো আমরা জানি যে কাকে জেনারেট করেছে না ইমেজটিকে জেনারেট করেছে, তৈরি করেছে। কিন্তু এখানে আমরা সেভাবে করব না, সেভাবে অবশ্যই করতে পারি কিন্তু আরও সহজে এটাকে আমরা করতে পারবো। কিভাবে না, খেয়াল কর এই যে সেটটা হবে ইমেজটি, এটার মধ্যে কোন ভেক্টরগুলো থাকবে না, টি অফ এ এই ধরনের এলিমেন্টগুলো থাকবে, যেখানে এই এটা কোথা থেকে আসছে না আর 2x2 এর মধ্যে থেকে আসছে। এটা ইজিক্যাল টু আমরা কত লিখতে পেরেছি, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, যেখানে এটা আমাদের এখানে লিখে ফেললাম 2x2। আচ্ছা লক্ষ্য করে দেখ এই ধরনের ম্যাট্রিক্সের ফর্ম তোদের চেনা লাগবে। কেন না, ক্লাস 12-এ থাকতে তোরা করেছিলি যে কোনো ম্যাট্রিক্সকে এইভাবে লেখা যায়, এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। তার মানে হচ্ছে এইটা দেখবি তার মধ্যে ছিল সিমেট্রিক ম্যাট্রিক্স আর এটা ছিল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে যে কোনো ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক এবং একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে অলওয়েজ এক্সপ্রেস করা যায়। তার মানে এই যে ম্যাট্রিক্সটার ফর্ম হয়েছে, এই ম্যাট্রিক্সটা এখান থেকে কি বলতে পারবো, এই ম্যাট্রিক্সটা বলতে গেলে এই যে টোটাল যে হাফ ইন্টু আমাদের এ প্লাস এ ট্রান্সপোজ, সেটা ক্ষেত্রে কি বলতে পারবো না সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। যদি মনে হয় যে করে দেখতে পারিস, এটা 12-এর জিনিসই আর কি বলছি, এটা ট্রান্সপোজ করবি, করে দেখবি এই ফর্মটাই থাকবে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো না, দেখ লক্ষ্য করে দেখ, তার মানে ইমেজটিটা কি হয়ে যাবে আমাদের, ইমেজটিটা এখান থেকে হয়ে যাবে যে সাবস্পেস অফ অল রিয়াল 2x2 সিমেট্রিক ম্যাট্রিসেস। যেমনিভাবে আমাদের কার্নেলটিটা হয়ে গেল সাবস্পেস অফ অল রিয়াল 2x2 স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস, আর এখানে সেটা হয়ে যাবে কি না সিমেট্রিক ম্যাট্রিসেস। কেমন, তার কারণ হচ্ছে এখানে যে ধরনের ম্যাট্রিক্সগুলো রয়েছে তারা সবাই কোন ম্যাট্রিক্স না সিমেট্রিক ম্যাট্রিক্স। তার কারণ হচ্ছে এই যে টোটাল এই যে ম্যাট্রিক্সের ফর্মটা, এটা আমরা এখান থেকে লিখে দেবো কি না সিমেট্রিক ম্যাট্রিক্স। অতএব ইমেজটি আমাদের কি হয়ে যাবে না, ইমেজটি হয়ে যাবে সাবস্পেস অফ অল রিয়াল
2x2 সিমেট্রিক ম্যাট্রিসেস। কেমন? আশা করি অঙ্কটা বোঝা গেছে। আচ্ছা, এরপর আমরা এটা করব, সেটা হচ্ছে 2 থেকে শুরু করে 5, এই যে 4টে অঙ্ক আছে, এই 4টে অঙ্কের একই রকম ফর্মটা কিরকম না, এখানে বলে দেওয়া আছে যে ডোমেইনের যে ভেক্টর স্পেসটা রয়েছে তার অন্তর্গত একটা বেসিস নেওয়া আছে প্রত্যেকটা অঙ্কের একই স্টাইল, এবং পি যে লিনিয়ার ম্যাপটা সে ওই বেসিসটাকে কোন কোন ভেক্টরে নিয়ে গেছে, মানে তাদের ইমেজগুলো কি কি হবে সেটা দেয়া আছে। প্রত্যেকটাতেই বলেছে ডিটারমাইন দ্য লিনিয়ার ম্যাপ। সবার ফার্স্টে আমাদের কি কি বের করতে হবে, যে টি অফ এক্স ওয়াই জেড বা এরকম টি অফ এক্স ওয়াই যেটাই থাকবে, যে ভেক্টর স্পেস থেকে যে ভেক্টর স্পেসে গেছে সেই লিনিয়ার ম্যাপটাকে আমাকে আগে খুঁজে বের করতে হবে। দেন আমাকে ফাইন্ড আউট করতে হবে কার্নেলটি আর ইমেজটি। আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে র্যাঙ্ক নালিটি থিওরেম ক্ষেত্রে স্যাটিসফাই করে কিনা সেটাকে আমাকে চেক করতে হবে। তো এই যে 4টে অঙ্ক 2, 3, 4, 5 থেকে আমি 5এরটা করবো, কারণ 5এরটা আগের 3টের থেকে একটু হলেও আমার মনে হয় যে এটা একটু বড় হবে বা একটু টাফ লাগতে পারে। তা দেখা যাক, আমরা 5এর অঙ্কটা এখানে শুরু করি। এখানে টি যে লিনিয়ার ম্যাপটা দেয়া আছে সেটা R3 থেকে কোথায় গেছে, R4 গেছে। আর এখানে বলে দেওয়া আছে যে 0, 1, 1 এগুলো আমি লিখে ফেলছি, 0, 1, 1 এইটা এদিকে কোন ভেক্টরের সঙ্গে ম্যাপ হয়েছে না 0, 1, 1, 1। নেক্সট আমাদের আছে টি অফ 1, 0, 1, এটা হবে 1, 0, 1, 1। তারপরে হবে এটা কত না 1, 1, 0, আর এদিকে হয়ে যাবে 1, 1, 0, 1। তবু আমরা একবার দেখে নিই এটা, যে এটা আমরা ঠিক লিখলাম কিনা। একদম ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের লিনিয়ার মানে ম্যাপিংটার সম্বন্ধে এইটুকু ডাটা আমাদের কাছে দেওয়া আছে। এখন যেটা বের করতে হবে এখান থেকে সেটা হচ্ছে সবার ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে টিটা কী হবে। দেখা যাক টিটাকে আমরা কীভাবে বের করতে পারি। খেয়াল করে দেখ, আমি ধরে নিচ্ছি যে লেট জাই ইজ ইকাল টু এক্স ওয়াই জেড, এটা R3-র যে কোনো একটা আমরা ভেক্টর ধরে নিলাম। যেহেতু R3-র বেসিস হচ্ছে এই 3টে ভেক্টর মিলে বেসিস তৈরি করছে, সুতরাং যে কোনো ভেক্টরকে বেসিসের আকারে আমরা বেসিসের লিনিয়ার কম্বিনেশন করে লিখতে পারবো। অতএব এখানে লিখতে পারবো এক্স ওয়াই জেড ইজ ইকাল টু C1 0, 1, 1 প্লাস C2 1, 0, 1 প্লাস C3 1, 1, 0। কেমন? খেয়াল কর যে এখান থেকে যদি আমরা এটাকে লিখি তাহলে কত হয়ে যাচ্ছে, প্রথমে হবে C2 প্লাস C3, তারপরে হয়ে যাবে C1 প্লাস C3, তারপরে হয়ে যাবে C1 প্লাস C2, এই হবে। তাহলে এটা আমরা 3টের সঙ্গে যদি কম্পেয়ার করি এখানে, তাহলে কত পেয়ে যাব, C2 প্লাস C3 ইজ ইকাল টু হয়ে যাবে X, C1 প্লাস C3 ইজ ইকাল টু হয়ে যাবে Y, এবং C1 প্লাস C2 ইজ ইকাল টু হয়ে যাবে কত না Z। আচ্ছা, এইটা থেকে আমি এটাকে সাবট্রাক্ট করব, তাহলে এখানে দেখ C3 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে C1 মাইনাস C2 ইজ ইকাল টু কত Y মাইনাস X। তার নিচে এটাকে আমরা বসিয়ে দিলাম, C1 প্লাস C2 ইজ ইকাল টু আমাদের কত হয়ে গেছে না এখানে Z হয়ে গেছে। আচ্ছা, এই দুটোকে যদি আমরা সাম করি তাহলে 2C1 ইজ ইকাল টু আমাদের কত হয়ে যাচ্ছে Z প্লাস Y মাইনাস X। অতএব C1 কত হয়ে যাবে Z প্লাস Y মাইনাস X বাই কত হয়ে যাবে 2। আশা করি বোঝা গেছে এটা। দেখ নেক্সট আমরা কি করব, এখান থেকে আমার এইগুলো যখন লাগবে আবার আমরা বোর্ড থেকে ডাটাটা কালেক্ট করে নেব, কাজে এটাকে এখন আমি মুছে দিচ্ছি, এগুলো আর আমার এখন দরকার নেই। খেয়াল কর, যেভাবে আমরা C1-কে বের করলাম সেইভাবে আমাদেরকে C2-কেও বের করতে হবে। এখানে তুই C1-এর মানটাকে যদি পুট করে দিস তাহলে সেখান থেকে কি পাবি না C2-কে বের করতে পারবি, এবং C2-র মানটা সেক্ষেত্রে কত হয়ে যাবে না C2 ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাবে কত না, খেয়াল কর এখান থেকে Z মাইনাস এই জিনিসটা Z প্লাস Y মাইনাস X বাই 2, আর এটা করলে আমরা পাবো Z মাইনাস Y প্লাস X বাই 2। এটা একটা সিমেট্রিক রিলেশনে যাচ্ছে। যখন C1 হয়েছে তখন এখানে মাইনাস X এর আগে মাইনাস ছিল, C2-র সময় Y এর আগে মাইনাস, তার মানে C3 আমাদের আর করে দেখার প্রয়োজন নেই এটা কোথায় মাইনাস হবে, Z এর আগে, তার মানে X প্লাস Y মাইনাস Z বাই 2 হবে। চোখ বন্ধ করে আমরা বসিয়ে দিতে পারি।
তাহলে এখন আমাদের লিনিয়ার ম্যাপটা তার মানে কত হয়ে গেল না, দেখ এই জায়গাটায় আমি এখন দুপাশে টি অ্যাপ্লাই করবো এই লাইনটার, তাহলে কি হয়ে যাবে, এদিকে টি হয়ে গেল। আর আমরা জানি যে যেহেতু এটা লিনিয়ার ম্যাপ, সুতরাং এই টোটালটার উপর টি অ্যাপ্লাই করলে C1 বাইরে গিয়ে এখানে টি থাকবে, এখানে টি থাকবে এবং এখানে টি থাকবে। তাহলে আমি এগুলো এখন মুছে দিচ্ছি। এখন আমার কাজটা কি হয়ে গেছে না, এই লিনিয়ার ম্যাপটাকে এখন ফাইন্ড আউট করা আমার সবার প্রথম কাজ। তাহলে দেখ এখান থেকে C1 ইজিক্যাল টু কত ছিল আমাদের, C1টাকে আমরা মুছে দিয়েছি, যদিও আমরা জানি যে C1 কি হয়েছিল আমাদের, সেটা হচ্ছে z প্লাস ওয়াই মাইনাস এক্স বাই 2। এইটা কত ছিল না, এইটা আমাদের ছিল হচ্ছে এক্ষেত্রে 0 এবং তারপরে আমাদের তিনখানা আমাদের 1 ছিল, তাহলে এটা হয়ে গেছিল 0 1 1 1 প্লাস দিয়ে আমাদের কি হবে না এক্ষেত্রে C2 ক্ষেত্রে আমরা জানি কি হয় না, এখানে z হবে প্লাস x হবে মাইনাস ওয়াই বাই 2, এর সঙ্গে আমাদের কত হবে না 1 0 1 1 এবং প্লাস আমাদের হবে C3 মানে আমাদের কত হয়ে যাবে x প্লাস ওয়াই মাইনাস জেড বাই 2, আর এর সঙ্গে আমাদের কত হয়ে যাবে হবে 1 1 0 1। খেয়াল কর এটাকে যদি তুই লিখিস আর কি, তাহলে আমি এখানে এগুলো সব মুছে দিচ্ছি, এগুলো আর আমার এখন কিছু লাগছে না। তার মানে এখান থেকে ফাইনালি পেয়ে গেলাম টি অফ এক্স ওয়াই জেড ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে না, খেয়াল কর এর যে এটা একটা কিন্তু R4 এর ভেক্টর, 4টে কম্পোনেন্ট হবে, এই কম্পোনেন্টটা কোনো এখানে কাজে লাগবে না, এইখানে 1 আছে এখানে 1 আছে, মানে এই দুটো জিনিসের এখানে সাম করব। দেখ y কেটে যাবে, z কেটে যাবে, পড়ে থাকবে 2x বাই 2 মানে কত x। সিমিলারলি পরেরটা হয়ে যাবে, আর দেখতে হবে না y, তারপরেরটা z, এবং লাস্টেরটা তুই যদি করে দেখিস তাহলে পেয়ে যাবি যোগ করলে x প্লাস ওয়াই প্লাস জেড বাই 2। তার মানে আমরা কিন্তু সেই লিনিয়ার ম্যাপটাকে ফাইন্ড আউট করে ফেললাম। তাহলে আমরা এখন কি লিখবো না, t from R3 to R4 is defined by এই জিনিসটা t of xyz is equal to এটা। তাহলে আমাদের এখান থেকে ফাইন্ড t যেটা ছিল বা যেটা আমাদেরকে কোশ্চেনটায় বলেছিল ডিটারমাইন্ড আর কি দ্য লিনিয়ার ম্যাপ, তাহলে সেটা আমরা করে ফেললাম সেই পার্টটা। এইবার আমরা কি করব না, কার্নেলটিকে বের করব, ইমেজটিকে বের করব এবং র্যাঙ্ক নালিটি থিওরেম সেক্ষেত্রে স্যাটিসফাই করছে কিনা দেখব। তাহলে আমরা কি করছি, আমরা কার্নেল টি এর মধ্যে থেকে যে কোনো একটা ভেক্টরকে আমরা কনসিডার করে নিলাম। অতএব টি অফ এক্স ওয়াই জেড কত হয়ে যাবে আমাদের না, এর অন্তর্গত নাল ভেক্টরটা মানে 0 0 0 0। আচ্ছা এটা মানে তো এই জিনিসটা, এটা যদি এর সঙ্গে সমান করি তাহলে আমরা কি পেয়ে যাব, x is equal to 0, y is equal to 0, z is equal to 0 এবং x plus y plus z by 2 is equal to 0। এই তিনটে এখানে বসালে দেখছি স্যাটিসফাই করছে, তার মানে x y z তারা প্রত্যেকে অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে না 0 0 0 হচ্ছে। তার মানে আমি কার্নেল টি এর অন্তর্গত একটা ভেক্টর নিয়েছিলাম, সেটা দেখছি কি হয়ে গেছে না এক্ষেত্রে নাল ভেক্টর হয়ে গেছে R3 এর অন্তর্গত, মানে এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে থিটা। অতএব কার্নেল টি ইজ ইকুয়াল টু এখানে আমরা কি পেয়ে গেলাম না থিটা পেয়ে গেলাম। তার মানে ডাইমেনশন অফ কার্নেল টি কত, মানে যেটাকে আমরা নালিটি বলি, এখান থেকে আমরা লিখে ফেললাম নালিটি হয়ে গেল কত 0। এটা আমার কিন্তু কাজে লাগবে একটু পরে, তার কারণ আমি যখনই র্যাঙ্ক নালিটি থিওরেম চেক করতে যাবো তখনই এটা কাজে লাগবে। আচ্ছা এটা যখন হয়ে গেছে আমাদের, এর পরের কাজটা আমাদের কি না, এটা মুছে ফেললাম। আমরা এখান থেকে এখন ইমেজটিকে বের করবো, আমাদের কার্নেলটি বের করা হয়ে গেছে এবং ডাইমেনশন অফ কার্নেলটিও বের করা হয়ে গেছে। ইমেজটি আমরা কিভাবে বের করছি অঙ্কগুলোর ক্ষেত্রে না, আমরা এদিক থেকে যে বেসিসটা পাচ্ছি সেই বেসিসের যে ইমেজ যে সেটটা হচ্ছে আর কি, সেটাই হচ্ছে আমাদের ইমেজটিকে জেনারেট করছে, মানে তার লিনিয়ার স্প্যান হচ্ছে। তো এখানে তো এর অন্তর্গত বেসিসটা দেয়াই ছিল এবং তাদের যে ইমেজগুলো হবে সেই ভেক্টরগুলোও দেওয়া ছিল। তার মানে এখান থেকে একবারে আমরা লিখে দিতে পারবো কত, ইমেজটি কি হয়ে যাবে না, ইমেজটি হয়ে যাবে লিনিয়ার স্প্যান অফ, কাদের লিনিয়ার স্প্যান হবে না ওই বেসিসের যে অন্তর্গত ভেক্টরগুলোর যে ইমেজ আর কি। তার মানে টি অফ কত না, আমাদের প্রথমে যে এলিমেন্টটা আছে মানে বেসিসের অন্তর্গত বা দিকের ভেক্টর স্পেসে সেটা হচ্ছে কত 0 1 1, তাহলে টি অফ 0 1 1, তারপরে কত হবে টি অফ 1 0 1 এবং তারপরে হয়ে যাবে টি অফ আমাদের না 1 1 0।
আশা করি এটা বোঝা গেছে। প্রত্যেকটা ক্ষেত্রে এটাই করছি আমরা। এদিকে যে বেসিসটা আমাদের বলে দেওয়া আছে সেই বেসিসের অন্তর্গত ভেক্টরগুলোর যে ইমেজটা হচ্ছে সেই ইমেজগুলো নিয়ে আমরা যে সেটটা পাচ্ছি সেই সেটটার লিনিয়ার স্প্যানই হচ্ছে ইমেজটি। তাহলে এটা তো আমাদের কাছে দেওয়াই ছিল। এটা কত হয়েছিল আমাদের, না এটা ছিল 0, তারপরে 111 ছিল, এটা কত ছিল এখানে 1011, আর এইটা আমাদের কত ছিল না 1101। তার মানে আমরা কি পেয়ে গেলাম না ইমেজটি ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম লিনিয়ার স্প্যান অফ দ্যাট সেট। আশা করি বোঝা গেছে। এই অবধি করে ফেললাম কি না কার্নেলটি আর ইমেজটিকে আমরা ফাইন্ড আউট করে ফেললাম। এবার নেক্সট আমাদের যে কাজটা আছে আর কি, সেটা কি, সেটা হচ্ছে যে এই যে ইমেজটিকে জেনারেট করছে কটা ভেক্টর, 3টে ভেক্টর। এই 3টে ভেক্টরকে এখন আমাকে চেক করতে হবে কি হচ্ছে কিনা এরা না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা। তো এটা চেক করা খুবই সহজ, আমি আর করে দেখাচ্ছি না। কি করবি না এখান থেকে না C1 এইটা প্লাস C2 এইটা প্লাস C3 এটা ইজ ইকাল টু 0 0 0 0 মানে যেটা থিটা ড্যাশ আর কি কনসিডার করে দিবি। যেভাবে মানে ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা আমরা চেক করি, সেখান থেকে যে ইকুয়েশনগুলো আসবে সলভ করলে দেখা যাবে C1 C2 C3 তিনজনেই কী হবে না 0 হবে। তার মানে এই যে সেটটা এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হবে। তাহলে এই সেটটা কাকে জেনারেট করছে, ইমেজটিকে। আবার এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, সুতরাং ইমেজটি এর ডাইমেনশন কত হয়ে যাবে, অতএব ডাইমেনশন অফ ইমেজটি কত হয়ে যাবে, কটা ভেক্টর আছে 3টে। আর এটাকেই আমরা কি বলি, র্যাঙ্ক বলি। তার মানে র্যাঙ্ক অফ টি ইজ ইকাল টু 3। আগের বার পেয়েছিলাম মানে মুছে ফেলেছি যেটা নালিটি কত পেয়েছিলাম 0, অতএব এখান থেকে আমরা কি পেয়ে গেলাম নালিটি অফ টি প্লাস র্যাঙ্ক অফ টি ইজ ইকাল টু কত হয়ে যাচ্ছে 0 প্লাস 3 ইজ ইকাল টু 3 হয়ে যাচ্ছে। আর এটাই কি ছিল আমাদের সেই ডাইমেনশন অফ ভি ছিল না, মানে ডাইমেনশন অফ R3 হবে না। দেখ আমাদের তার মানে লাস্টে এসে যেটা বলেছিল ভেরিফাই করতে যে এইটা প্লাস এইটা করলে 3 হয় কিনা, আমরা দেখছি হ্যাঁ 3 হচ্ছে। তার মানে র্যাঙ্ক নালিটি যে থিওরেম সেই থিওরেমটা এক্ষেত্রে স্যাটিসফাই করছে। আচ্ছা এবার আমরা 6 দাগের অঙ্কটা দেখব। 6 দাগের অঙ্কটায় টিটা বলেছে R3 থেকে R3-তে গেছে এবং এই যে R3-র অন্তর্গত যে বেসিস যে ভেক্টর 3টে মানে বেসিসের যে সেটটা দেওয়া আছে বেসিসটা, সেই ভেক্টর 3টে কোন ভেক্টরে ম্যাপ হয়েছে সেটাও আমাদের এক্ষেত্রে দেওয়া আছে। এখানে কোশ্চেনটা একটু অন্যরকম করেছে কি না, এখানে দেখাতে বলেছে টিটা 1 to 1 হবে এবং অন টু হবে। কিন্তু এক্ষেত্রে বলে রাখি যে 1 to 1 বা অন টু এটা দেখাতে গেলে আমাদের কিন্তু সেক্ষেত্রে টিটাকে সবার আগে ফাইন্ড আউট করতে হবে। তাহলে টিটাকে যেহেতু ফাইন্ড আউট করতে চাই, তাহলে এখানে লিখে নিলাম যে লেট সাই ইজ ইকাল টু, আমরা ধরে নিচ্ছি যে এক্স ওয়াই জেড এটা R3-র যে কোনো একটা এলিমেন্ট ভেক্টর। অতএব এক্স ওয়াই জেডকে আমরা কিভাবে লিখতে পারি না C1 1 2 2 প্লাস C2 বেসিসের সাহায্যে লিখবো আমরা, এবং প্লাস দিয়ে হয়ে যাবে C3 দিয়ে 2 2 1। তাহলে এখান থেকে যদি আমরা 3টে সমীকরণ পাবো যেটা সমান করে বোথ সাইড, তাহলে কত হয়ে যাবে C1 প্লাস 2C2 প্লাস 2C3 ইজ ইকাল টু হবে x। নেক্সট আমরা কত পাবো না 2C1 প্লাস C2 প্লাস 2C3 ইজ ইকাল টু y হবে, এবং তারপরে আমরা পেয়ে যাব 2C1 প্লাস 2C2 প্লাস C3 ইজ ইকাল টু পেয়ে যাব z। এবার এখান থেকে সমাধান করে আমরা C1 C2 C3-র মানটাকে বের করব। খেয়াল করে দেখ কীভাবে সমাধান করতে পারি। প্রথমত এটার সঙ্গে 2 মাল্টিপল করতে পারিস, করে এই জিনিসটাকে ওখান থেকে আমরা সাবট্রাক্ট করে দিতে পারি। তাহলে 2C1 2C1 চলে যাবে, এখানে 4C2 হবে মাইনাস C2 হবে, মানে কত 3C2, আর 4C3 মাইনাস এখানে 2C3 মানে কত হয়ে যাবে 2C3 ইজ ইকাল টু কত হবে 2x মাইনাস y। সিমিলারলি এটার সঙ্গে 2 মাল্টিপল করে এটাকে তার থেকে সাবট্রাক্ট করে দে 3 নম্বরটাকে, তাহলে এখানে কত পেয়ে যাবো আমরা 2C2 পেয়ে যাবো, প্লাস দিয়ে আমাদের এখানে কত হয়ে যাবে 4 মাইনাস করলে 3C3 ইজ ইকাল টু কত হয়ে যাবে না 2x মাইনাস জেড হবে, এটা পেয়ে যাবো। নেক্সট এখন আমরা কি করব না আমরা একটা জিনিস করতে পারি এখান থেকে, সেটা হচ্ছে এখান থেকে যেভাবে আমরা আর কি অপনয়ন বা যে কোনো মেথড আর কি সলভ করতে পারি। তার জন্য আমি কি করছি না এটার সঙ্গে 2 মাল্টিপল করছি, এটার সঙ্গে 3 মাল্টিপল করব, তাহলে এখানে কত হয়ে যাবে 6C2 প্লাস 4C3 ইজ ইকাল টু 4x মাইনাস 2y, এটার সঙ্গে 3 মানে 6C2 প্লাস এখানে কত 9C3, এখানে হয়ে যাচ্ছে 6x মাইনাস 3z।
তাহলে এখন যদি এটা থেকে এটাকে আমরা সাবট্রাক্ট করি তাহলে 5c3 হয়ে যাচ্ছে, কত হয়ে যাবে 5c3 ইজিক্যাল টু আমাদের এখানে কত হয়ে যাচ্ছে, এটা করলে 6x - 4x মানে কত 2x হবে, এবং এখানে -3z আর এখানে হয়ে যাবে কত না +2y, -3z +2y। এই জিনিসটা আমরা এক্ষেত্রে পেয়ে যাবো। কেমন? তাহলে দেখা যাক যে আমাদের c3 এর মান কত বেরিয়ে গেল, 2x + 2y -3z বাই কত হয়ে গেল না 5 হয়ে গেল। কেমন? আমরা c3 এর মানটাকে কিন্তু বের করে ফেললাম। এরপর আমরা কি করব, এখান থেকে c2 এর মানটাকে বের করব। এগুলো আর আমাদের আপাতত লাগছে না, পরে আবার যদি কখন মানে লাগে আমরা সেটা ইয়ে করে নেব। এখান থেকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে c2 কত হবে। c2 দেখ এখান থেকে কত হয়ে যাবে না, এখান থেকে একবারে আমরা ফাইন্ড আউট করে নিই, c2 এর মানটা এখান থেকে ফাইন্ড আউট করে নিই। সেটা হচ্ছে আমাদের 2x - z মাইনাস দিয়ে 3c3, তাহলে 3c3 করলে আমরা এখান থেকে কত পেয়ে যাবো, মাইনাস দিয়ে 6x প্লাস দিয়ে 6y -9z বাই কত হয়ে যাচ্ছে না 5 হয়ে যাচ্ছে। কেমন? আচ্ছা, এখান থেকে খেয়াল করে দেখ, আমি একবার একটু দেখে নিই যে আমরা ক্যালকুলেশনটা ঠিক করছি কিনা। আমি 2টাকে এদিকে অবশ্যই নিয়ে আসবো আর কি, 2x - z -3c3, তাহলে 3c3, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি করবো না, এখানে একটা আমাদের হাফ বসাতে হবে, ওখানে ছিল একটা 2 বাদিকে, তাহলে এটা করে দেখি কত হয়। সেক্ষেত্রে দেখ এটা করলে কত হয়ে যাচ্ছে না 10x হচ্ছে -5z হচ্ছে -6x -6y +9z বাই আমাদের কত হয়ে যাচ্ছে না 5 হয়ে যাচ্ছে। এটা করলে কত হয়ে যাচ্ছে না 10x - 6x মানে 4x হয়ে যাচ্ছে, y তে আমরা কত পাচ্ছি -6y পাচ্ছি, এবং এখানে কত পাচ্ছি না 4z পাচ্ছি। তাহলে একটা 2 আমরা এখানে কেটে দিতে পারবো, একবারেই কেটে দিলাম, এটা 2x করে দিলাম, এখানে 3y করে দিলাম, এখানে 2z করে দিলাম, বাই কত হয়ে গেল 5। আশা করি আমরা একটা সিমেট্রিক রিলেশন বের করতে পেরেছি। কেমন সিমেট্রিক রিলেশনটা, যখন এখানে c3 বের করেছি দেখছি 2x + 2y -3z/5, c2 এর সময় হচ্ছে 2x + 2z, আমি যদি এটাকে দিকে নিয়ে আসি -3y/5, তার মানে অবশ্যই আমি দেখতে পাচ্ছি এক্ষেত্রে একটা মিল খুঁজে পেয়েছি। তার মানে এখান থেকে c3 কত হয়ে যাবে আমাদের, c3 বলছি সরি c1 = কত হয়ে যাবে, দেখ এর কম্পোনেন্ট কত হবে, c2 যদি y হয় c1 এর কত হবে x হবে, তার মানে এখানে হয়ে যাবে 2y + 2z -3x/5। এখানে একটা জিনিস তোদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে এই ইকুয়েশনগুলো সিমেট্রিক ইকুয়েশন হয় বলে এর একটার মান বের করে যদি পরীক্ষায় টাইম না থাকে তাহলে বাকিগুলো কিন্তু লিখে দিতে পারি, সেইভাবে চালাকি করে হয়ে যাবে আর কি, অবশ্যই হবে, তার কারণ সিমেট্রিকই দেওয়া থাকবে এগুলো। তাহলে c1 c2 c3 আমাদের ফাইন্ড আউট করা হয়ে গেছে। এবার আমরা কি করব না সেই ম্যাপটাকে লিখে ফেলবো। তাহলে ম্যাপটাকে যদি আমরা লিখতে হয় তাহলে আমাদের কি ছিল, সেটা আমাদের ছিল x y z, এটা আমরা কি লিখেছিলাম না, এটা ছিল আমাদের সেই c1, সেই c1 ইনটু মানে c1 এর সঙ্গে কত গুণ ছিল না আমাদের সেই বেসিস যে ভেক্টরটা ছিল, সেই বেসিস ভেক্টরটা হচ্ছে আমাদের বাদিকের থেকে নিয়েছিলাম 1 2 2, তাহলে c1 এর জায়গায় এটা বসিয়ে দিলাম 2y + 2z -3x/5, এর সঙ্গে কত থাকবে 1 2 2 প্লাস আমাদের কত হবে c2, c2 এর মান আমরা এখানে পেয়ে যাচ্ছি, c2 এর মান হচ্ছে, আমরা এগুলো আর লাগবে না কারণ আমরা c3ও এখন লিখতে পারবো, আমরা বুঝে গেছি যে কিভাবে সিমেট্রিক রিলেশন দিয়ে লিখছে। তাহলে এখানে আমরা এখন c2 লিখছি, তখন আমাদের কত হয়ে যাচ্ছে 2x + 2z -3y/5, যেটা আমরা এখানে করেছি, এটার সঙ্গে আমাদের কত হয়ে যাবে এখানে না 1 2 2 পরে আমাদের যে বেসিসের এলিমেন্টটা ছিল 2 1 2, তাহলে এটার সঙ্গে হয়ে যাবে কত 2 1 2, এবং তারপরেও আমাদের হয়ে যাবে নাকি c3, তার মানে 2x + 2y -3z/5, এর সঙ্গে হয়ে যাবে 2 2 1। তার মানে আমরা এখানে দেখছি যে এখানে একটু আমাদের যে লিনিয়ার ম্যাপটা রয়েছে সেটা একটু বড় হচ্ছে আর কি। আচ্ছা, খেয়াল করে আমরা এখান থেকে কি করব না, আমাদের t বের করতে হবে, তাহলে t অ্যাপ্লাই করলাম, এটা কিন্তু আমাদের একটা স্কেলার এখন, তাহলে এখানে t চলে গেল, এখানে আমাদের t চলে আসবে,
এবং এখানে টি চলে আসবে। তাহলে এখন আমি এখানে লিখতে পারবো কি না, এটাকে আমি একবারে লিখে দিচ্ছি আর কি, 2y প্লাস 2z মাইনাস 3x বাই 5, এর সঙ্গে আমাদের কত থাকবে 1 2 2, এটা কোথায় ম্যাপ হয়েছিল 0 1 1 এ ম্যাপ হয়েছিল, তাহলে এটা হয়ে যাবে 0 1 1 প্লাস দিয়ে আমাদের কত আছে 2x প্লাস 2z মাইনাস 3y বাই 5, এটা কোথায় ম্যাপ হয়েছিল 1 0 1 এ নিশ্চয়ই, হ্যাঁ 1 0 1 এ। আর প্লাস দিয়ে আমাদের এই যে জিনিসটা ছিল 2x প্লাস 2y মাইনাস 3z বাই 5, এর সঙ্গে আমাদের কত থাকবে না বোঝাই যাচ্ছে 1 1 0 থাকবে। কেমন? তাহলে দেখ এই অবধি করার পরে আমরা এখন এটার সঙ্গে এইগুলোকে মানে যোগ করে আমরা এখন টিটাকে সবার আগে ফাইন্ড আউট করে ফেলি। তাহলে এইগুলো আর আমার এখন কিছু দরকার পড়ছে না, এগুলো আমি সব এক্ষেত্রে মুছে দিলাম। খেয়াল করে এগুলো আর আমার কিছু লাগবে না এখানে। তার মানে টিটা বেরিয়ে গেল কি না টি অফ এক্স ওয়াই জেড ইজ ইকাল টু, দেখ কি হচ্ছে এই প্রথম কম্পোনেন্ট যেটা হবে সেখানে এ কিছু কন্ট্রিবিউট করবে না, এটা জিরো আছে বলে, তার মানে এইটা প্লাস এইটা হবে। আচ্ছা এই দুটোর প্লাস করলে কত হয়ে যাচ্ছে খেয়াল কর, এটা 2x প্লাস 2x মানে 4x হবে, তাই তো? তাহলে আমি এখানে একবারে লিখে দিচ্ছি কত 4x, তারপরে কত হবে 2y মাইনাস 3y মানে মাইনাস y, আর তারপরে কত হয়ে যাচ্ছে মাইনাস জেড বাই আমাদের কত ছিল 5, তাহলে এই জিনিসটা পেলাম। আচ্ছা এখান থেকে এটা সিমেট্রিক কিছু পাচ্ছি, প্রথমটায় যদি এখানে 4x হয় তাহলে এখানে নিশ্চয়ই হবে 4y মাইনাস কি হবে না মাইনাস x মাইনাস জেড বাই 5, আর তারপরেরটা হয়ে যাবে 4z মাইনাস x মাইনাস y বাই 5। যদি মনে হয় যে সিমেট্রিক হচ্ছে, আমি এটা লিখে দিয়েছি, একবার চেক করবি, করেও নিতে পারিস। যখন সেকেন্ড কম্পোনেন্ট হবে তখন এ আর কিছু কন্ট্রিবিউট করবে না, কি হবে এইটা প্লাস এইটা হয়ে যাবে, এই দুটোর প্লাস করলে কত হয়ে যাবে এখান থেকে না 2x মাইনাস 3x মানে মাইনাস x, দেখ এখানে মাইনাস x আছে কিনা আছে, তারপরে y এর কত হয়ে যাবে 2y প্লাস 2y মানে 4y, এ দেখ 4y, আর 2z মাইনাস 3z মানে মাইনাস z, এই যে মাইনাস z বাই 5। আশা করি বোঝা গেছে। একটাকে বের করে আমরা কিন্তু বাকিগুলো মানে দেখতে বড় হয় অঙ্কগুলো, কিন্তু বুদ্ধি দিয়ে করলে কিন্তু অঙ্কগুলো বড় নয় অ্যাকচুয়ালি। তার মানে আমরা পেয়ে গেলাম টি ফ্রম R3 টু R3 ইজ ডিফাইন্ড বাই এই জিনিসটা, কমপ্লিট আমাদের টি বের করা। এবার আমরা দেখব যে 1 to 1 আর অন টু হতে গেলে 1 to 1 হতে গেলে কি হতে হয়, কার্নেল অফ টি ইজ ইকাল টু থিটা হতে হয়। দেখি তো কার্নেল অফ টি ইজ ইকাল টু থিটা এক্ষেত্রে হয় কিনা। দেখ আমরা ধরে নিচ্ছি যে লেট এক্স ওয়াই জেড এটা কোথায় আছে কার্নেল টিতে আছে, তার মানে টি অফ এক্স ওয়াই জেড ইজ ইকাল টু আমাদের কত হয়ে যাবে না নাল ভেক্টর হয়ে যাবে R3 এর অন্তর্গত। তার মানে এই তিনটে ভেক্টরের এই তিনটে কম্পোনেন্টের তিনজনই জিরো হয়ে যাবে আর কি। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাবো, দেখ এটাকে জিরো করে 5 যদি ওদিকে জিরোর সঙ্গে গুণ করি জিরো হয়, মানে পেয়ে যাচ্ছি 4x মাইনাস ওয়াই মাইনাস জেড ইজ ইকাল টু 0, তারপরে পাচ্ছি 4y মাইনাস এক্স মাইনাস জেড ইজ ইকাল টু 0, আর তারপরে পাচ্ছি 4z মাইনাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু কত 0। আচ্ছা এখান থেকে সমাধান করে এক্স ওয়াই জেড এর মান আমাকে বের করতে হবে। খেয়াল কর এখান থেকে আমরা যদি এক্স ওয়াই জেড এর মান বের করি আর কি, তুই যে কোনো একটা থেকে এক্স এর মান বের করে অন্যটায় বসাতে পারিস আর কি, কোনো প্রবলেম নেই। তো আমরা 1 মিনিট একটুখানি দেখে নিই যে এটাকে আমরা কি হিসাবে এটাকে আমরা করতে পারি আর কি। ক্ষেত্রে এক তো এখান থেকে করা যায় কি না, আমি এখান থেকে এক্স এর মানটা বের করছি, এক্স এর মান কত হয়ে যাচ্ছে ওয়াই প্লাস জেড বাই 4, এই এক্স এর মানটা এখানে পুট করে দিই, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4y মাইনাস জেড মাইনাস এক্স মানে এইটা, তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি আমরা, এটা হয়ে যাচ্ছে 16y, তাহলে 16y মাইনাস 4z মাইনাস ওয়াই মাইনাস জেড বাই 4 হবে, এদিকে 0 আছে বলে 0, তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে না 15y আর এখানে মাইনাস 5z ইজ ইকাল টু 0, 5 কমন নিয়ে নিলে 3y মাইনাস জেড ইজ ইকাল টু 0। সিমিলারলি এই এক্স এর মান যদি এখানে বসিয়ে দিস তাহলে কত হয়ে যাবে না সিমেট্রিক অ্যাপ্লাই করে আমরা বলতে পারি এখানে হয়ে যাবে 3z, এখানে হবে 3z মাইনাস ওয়াই হবে। তবু আমরা করে দেখিয়ে দিচ্ছি আর কি, তো এখানে এক্স এর মানটা পুট করে দে,
তাহলে পুট করে দিলে এখানে ইকুয়েশন পেয়ে যাচ্ছি 4z মাইনাস ওয়াই মাইনাস এক্স মানে ওয়াই প্লাস জেড বাই 4। তাহলে একবারে এখন করে দেবো 16z আর এখানে মাইনাস জেড হবে মানে 15z হবে, একবারে লিখে দিলাম। মাইনাস 4y মাইনাস ওয়াই মানে মাইনাস 5y, 4 তো এদিকে গুণ হয়ে যাবে, সেখান থেকে আমরা 5কে কমন নিয়ে নিলে 3z মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, যেটা বলছিলাম আর কি সিমেট্রিক বলে সব হচ্ছে। এবার কি করব আমরা এখান থেকে, না এইখানটায় আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 3y মাইনাস জেড ইজ ইকুয়াল টু 0, এখানে পেয়েছি আমরা 3z মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ওয়াইয়ের মান আমরা কত পেয়ে যাচ্ছি না জেড বাই 3, তাহলে ওয়াইয়ের মান যদি এখানে জেড বাই 3 পুট করে দিই তাহলে 3z মাইনাস জেড বাই 3 ইজ ইকুয়াল টু 0। এখানে ন্যাচারালি বোঝাই যাচ্ছে যে 8z বাই 3 ইজ ইকুয়াল টু 0 মানে z ইজ ইকুয়াল টু 0 হবে। সিমিলারলি জেড যদি 0 হয় এখানে পুট করলে ওয়াইয়ের মান 0 হবে, এবং ন্যাচারালি আর বললাম না ওয়াই আর জেড 0 হয়ে গেলে এক্স এর মানও 0 হয়ে যাবে। সুতরাং কার্নেল টি এর মধ্যে থেকে যে ভেক্টরটা নিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে নাল ভেক্টর, তার মানে এখানে কার্নেল টি হয়ে যাচ্ছে থিটা। অতএব কি হয়ে গেল না কার্নেল টি ইজ ইকুয়াল টু এখানে কত হয়ে যাচ্ছে না 0 0 0, তার মানে থিটা হয়ে যাচ্ছে। তার মানে কার্নেল টি যদি থিটা হয় তাহলে আমরা জানি ম্যাপটা কি ম্যাপ হয়ে যাবে না 1-to-1 ম্যাপ হয়ে যাবে, একটা পার্ট হয়ে গেল। এখন দেখানোর বিষয় 1-2, তো খুবই সহজ, 1-2 দেখানোর জন্য কোনো কিছু এখানে প্রবলেম হবে না। কেন প্রবলেম হবে না? তার কারণটা হচ্ছে দেখ এখানে আমরা জানি যে ইমেজটিকে কারা জেনারেট করেছিল। দেখবি একটা থিওরেম আমরা মানে অনেক রকমভাবে এটা ব্যাখ্যা করা যায়। একটা থিওরেম করেছিলাম, সেটা হচ্ছে যে এদিক থেকে যদি আমরা বেসিসকে কনসিডার করি তাহলে তাদের ইমেজ যেটা হবে সেটা এদিকের ইমেজটিকে জেনারেট করবে। তার মানে সেই অনুযায়ী এখানে ওই বেসিসের যে আমাদের এখানে ইমেজগুলো হচ্ছে সেটা হচ্ছে 0 1 1। তাহলে আমি এখন এটাকে মুছে দিলাম, এখানে এটা আর কাজে লাগছে না। তাহলে কি লিখতে পারবো না ইমেজটি কাদের লিনিয়ার স্প্যান হয়ে যাবে, খেয়াল কর ইমেজটি হয়ে যাবে। এটাকে আরো সহজেও ব্যাখ্যা করা যায়, আমি একটু সহজে বলে দিই। সেটা কি র্যাঙ্ক নালিটি থিওরেম ইউজ করতে পারবো। কার্নেল টি থিটা মানে নালিটি কত 0, তাহলে নালিটি অফ টি প্লাস র্যাঙ্ক অফ টি কত হতে হবে 3 হতে হবে এর ডাইমেনশন। যেখানে নালিটিটা 0 তার মানে র্যাঙ্ক কত, অতএব আমি এখানে একবারে করে দিচ্ছি, দেখ নালিটি অফ টি প্লাস র্যাঙ্ক অফ টি ইজ ইকুয়াল টু কত হবে না ডাইমেনশন অফ ভি মানে 3, এটা কত 0, তার মানে এখান থেকে লিখতে পারবো র্যাঙ্ক অফ টি ইজ ইকুয়াল টু কত 3, তার মানে ইমেজ টি এর ডাইমেনশন কত 3। আচ্ছা ইমেজ টিটা কার সাবস্পেস হয় R3 এর সাবস্পেস হয়। তাহলে দেখ এখানে এখন আমরা পেয়ে গেলাম যে ইমেজ টি ইজ এ সাবস্পেস অফ কত R3। তাহলে ইমেজটি R3 এর সাবস্পেস, আবার ওর ডাইমেনশন 3 মানে এই ভেক্টর স্পেসের সঙ্গে সমান। তার মানে এটা কখন পসিবল হতে পারে যখন দুটোই সমান হবে, তার মানে ইমেজটি ইজ ইকুয়াল টু R3 হবে। তার মানে এখান থেকে লিখতে পারবো ইমেজ টি ইজ ইকুয়াল টু R3। তাহলে কোনো ম্যাপের যদি ইমেজটা পুরোপুরি এখানে কোডোমেন সেট হয়ে যায় তাহলে সেই ম্যাপটাকে আমরা কি বলি সারজেক্টিভ ম্যাপ বলি। তাহলে এখান থেকে পেয়ে গেলাম ম্যাপটা কি হয়ে গেল না অনটুও হয়ে গেল। এটা সবচেয়ে সহজ ব্যাখ্যা ছিল, আরও একটা মানে থিওরেম ইউজ করে আমি এটা বলতে পারতাম কি না, দেখবি আমাদের যেটা বলছিলাম আর কি, আমরা একটা থিওরেমের করোলারি করেছিলাম। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে এদিকের বেসিস যেটা হয় তাদের যে ইমেজ যে সেটটা হয় সেটা হচ্ছে ইমেজটিকে জেনারেট করে, এবং তার সঙ্গে সঙ্গে যদি আরেকটা এক্সট্রা কথা বলে দেওয়া থাকে যে কার্নেল অফ টি ইজ ইকুয়াল টু থিটা, তাহলে হয়ে যায় ওই যে ইমেজের যে সেটটা পাচ্ছি আজকে ইমেজ সেটটা আর কি, ইমেজ সেট মানে কি বলতে চাইছি কিন্তু এই ইমেজ অফ টি না, বলতে চাইছি বেসিসের যে ইমেজ সেটটা হচ্ছে সেটা তখন হয়ে যাবে এই R3 একটা অ্যানাদার বেসিস। দেখবি আমাদের একটা থিওরেমের করোলারি ছিল। আবারও বলছি কি এখান থেকে একটা বেসিস নিলে তার যে ইমেজ সেটটা পাবো সেটা এই ইমেজটিকে জেনারেট করবে, R3 কে নয় ইমেজ অফ টি কে জেনারেট করবে। আবার কার্নেল টি থিটা থাকার কারণে ওই যে ভেক্টরগুলো তারা কি হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে ইমেজটিকে জেনারেট করছে 3টে ভেক্টর, আবার সেই 3টে ভেক্টর কি হয়ে গেছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে ইমেজটি এর ডাইমেনশন কত 3, আবার ওটা R3 এর সাবস্পেস, R3 এর ডাইমেনশনও কত 3, তার মানে একটাই পসিবিলিটি আছে ইমেজটি ইজ ইকুয়াল টু R3 মানে সাবজেক্টিভ। আশা করি এই 16 চ্যাপ্টারের মানে এক্সারসাইজে যা করানো হলো মোটামুটি এখানে আর কোনো ডাউট নেই। ওকে।